ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। নিঝুম লাল টিপটা দুই ভ্রুর মাঝখানে বসিয়ে দিয়ে গুনগুন করে প্রিয় গানের কলিটা গাচ্ছিল আর নিজেই নিজেকে দেখে লজ্জা পেয়ে হাসছিল। অরণ্যর দেওয়া লাল জামদানিটা পড়েছে আজও। মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই পড়েছে। রুমানা অবশ্য আর কাউকে বলতে নিষেধ করেছেন। শুধু আশু জানে। নিঝুম দুই চোখে সুন্দর করে কাজল দিল। এরপর পছন্দের লিপস্টিকটা ঠোঁটে বুলাল। এরপর দরজায় ভালো করে তাকিয়ে কেউ আছে কিনা দেখল। না, কেউ নেই। নিশ্চিন্ত হবার পর চুপি চুপি টুপ করে শাড়ির আঁচলটা একবার মাথায় দিয়ে দেখল বউ সাজলে কেমন দেখাবে। শাড়িটা খুব পছন্দ হয়েছে ওর, রংটা একেবারে রক্ত জমাট। নিজেকে আয়নায় দেখে কেমন অদ্ভুত লাগছে ওর। গত বছরও এই দিনে ও ছিল একদম মুক্ত বিহঙ্গের মতো বাঁধন হারা। আর এখন কথায় কথায় শর্ত জুড়ে দেওয়ার এক লোক হয়েছে ওর। কিছু হলেই বাচ্চাদের মতো ঠোঁট ফোলায়। দুদিন আগের কথা মনে হতেই হেসে ফেলল ও। কি অদ্ভুত দাবি অরণ্যর। জন্মদিনের উপহার চাই তার তক্ষুনি। নিঝুম এত করে বলল যে ওদের দুভাইকেই শার্ট কিনে দিবে। কিন্তু না, সাহেবের তাতে হবে না। তার নগদ চাই। শেষে নিঝুম যে এক বাটি পায়েস এনে অরণ্যর হাতে ধরিয়ে দিয়েছিল। কিন্তু অরণ্য সেটা ছোবেও না। মহা তাদর। শেষে চট জলদি নিঝুমকেই খাইয়ে দিতে হয়েছে। তারপরও পাজিটা বলে কি, আমি তো তোমার হাতে খেতে চেয়েছিলাম। এখন তো চামচ দিয়ে খাওয়ালে। তো আর কি চাই গিফট? নিঝুম বেশ রাগ হয়েই জিজ্ঞেস করেছিল। ব্যাটা খালি প্যাচাচ্ছে। আমার সাথে সুন্দর করে সেজেগুজে বাইরে খেতে যেতে হবে। অরণ্যর আবদার শুনে নিঝুম পুরো হা। বলে কি এই লোক? মানে? ওই দিনই না গেলাম আপনার সাথে খেতে? তো কি? ওই দিন তো ওই দিনই চলে গেছে। আর ওই দিন তুমি আমার মন খারাপ করে দিয়েছিলে। এবার সেরকম হওয়া যাবে না। অরণ্য মুখ বেঁকিয়ে বলেছিল। কি অন্যায় আবদার! বিয়ের আগে এভাবে ঘন ঘন বাইরে যাওয়া কি ঠিক? দেখুন, আমাদের তো আর প্রেমের বিয়ে হচ্ছে না, আমরা এত বার করে বিয়ের আগে দেখা করলে লোক কি মনে করবে? নিঝুম মনের কথাটা চাপিয়ে রাখতে পারেনি। ও তার মানে আগে থেকে প্রেম করলে এখন আমার সাথে যেতে? অরণ্য থামার পাত্র নয়। আশ্চর্য, এ কথা আমি কখন বললাম? নিঝুমের পাগল হবার দশা। নিঝুম বেশ বুঝতে পারছিল এই লোক ওকে পাগল বানিয়ে তবে ঠান্ডা হবে। শুধু এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে লাফিয়ে লাফিয়ে চলে যায়। পচা লোক কোথাকার! মাত্রই তো বললে। একটু আগেই তুমি বললে যে আমাদের বিয়েটা প্রেমের না। এর মানে কি? আগে থেকে প্রেম করলে তুমি বিশ্বাস করে আমার সাথে যেতে, আর যেহেতু তোমার সাথে আমার সম্বন্ধ করে বিয়ে হচ্ছে তাই আমার প্রতি তোমার সেই আস্থা নেই, তাই তো? অরণ্যর মুখটা দেখার মতো হয়েছিল। একদম লাল। আপনি কোনো কথা কোথায় নিচ্ছেন? আমি তো বলিনি যে প্রেম করলেই যেতাম। এটা একটা কথার কথা বলেছি। আপনি শুধু শুধু রাগ হচ্ছেন। নিঝুম অরণ্যকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু কে শোনে কার কথা? তুমি যা বললে তাতে সেটাই দাঁড়ায়।
কিন্তু তোমার কথায় আজ আমি খুব দুঃখ পেলাম নিঝুম। আমি তোমার পেছনে পাগলের মতো ঘুরছি বিয়ে করার জন্য, আর তোমার সেটা বাদ দিয়ে প্রেম করার শখ বেশি। তার মানে তোমার কাছে স্বামীর চেয়ে প্রেমিকের মূল্য বেশি। ঠিক আছে, সকালে উঠেই বিয়ে 3 বছরের জন্য পিছিয়ে দিব। দেখি কত প্রেম করতে পারো। অরণ্যর কথায় নিঝুম পুরো থ। এই লোক এত দুর্বোধ্য কেন? আর মেজাজ তো একেবারে পালতোলা নৌকার মতো, মর্জি মতো না চললেই বিপদ। আপনি কি বলছেন এসব পাগলের মতো? অরণ্য সামান্য এই ব্যাপারটা নিয়ে এত ক্ষেপবে নিঝুম বুঝতেই পারেনি। বিয়ে কেন পেছাবেন, আর বিয়ের ডেট তো এখনো ঠিকই করা হয়নি। ঝুম প্লিজ একদিন আমার সাথে ঘুরলে কি হয়? আমি তো তোমাকে খেয়ে ফেলব না। অরণ্যর কথায় এবার নিঝুম হেসে ফেলল। এখন আবার গলায় মন খানেক মধু ঢেলেছে ওই লোক। আল্লাহ, নিঝুম পাগল হয়ে যাবে। ঠিক তো, কথার কোনো নড়েচড় হবে না তো? একদম। তোমাকে ছুঁয়ে কথা দিলাম, কথার কোনো নড়চড় করব না। একেবারে লক্ষ্মী ছেলে হয়ে থাকব। অরণ্য নিঝুমের হাতটা ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছে। আকাশ থেকে ফেলবে ছায়া, মেঘের ভেসে যাওয়া। শুনব দুজন কি বলে যায়। উদাস দক্ষিণ হাওয়া, দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে। নিঝুম একটু শ্বাস নিল। অরণ্য যেন আকাশের সুতো কাটা ঘুড়ি। ওর সাথে তাল সামলানো বড্ড কঠিন। কিন্তু পারতে তো নিঝুমকে হবেই। ঠিক আছে, এরপর যেন আর বলবেন না যে জন্মদিনে কোনো উপহার দেইনি। কাল আমাদের কখন বের হতে হবে? না না, কাল না, পরশু। কাল আমার মিটিং আছে। ঠিক আছে, এখন যাই। নিঝুম প্রায় দৌড়ে বের হয়ে গিয়েছিল ঘর থেকে। সবাই কি নাকি মনে করছে? সুন্দর করে শাড়ি পরে আসবে, কিন্তু তা না হলে কিন্তু জ্বালাবো। অরণ্য পিছন থেকে চিৎকার করে বলেছিল। নিঝুম উত্তর না করে হাত মুঠি করে কিল দেখিয়ে দৌড়ে নিচে চলে এসেছিল। আজ তাই বেশ করে সেজেছে নিঝুম। হাতঘড়িটা উল্টে দেখে ঘণ্টার কাঁটা 10টা ছুঁই ছুঁই করছে। কখন যে আসবে? অরণ্য ঠিক 10টা 10-এ হাজির। গাড়ি লক করে কলিং বেল টিপতেই রুমানা এসে দরজা খুললেন। সালাম দিয়ে ভেতরে বসতেই আশু এসে হাজির। হ্যালো জিজু। হ্যালো, কি খবর? অরণ্য বেশ মজা পেল। আশু পুরো মাথায় কি একটা যেন প্যাক লাগিয়েছে, সেজন্য মাথায় প্লাস্টিকের টুপি পরে ঘুরছে। মেয়েটা একেবারে টিংটিঙে, মনে হয় ফু দিলেই উড়ে যাবে। ওরা কথা বলতে বলতেই নিঝুম চলে আসল নিচে। ওকে দেখে অরণ্যর মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কি অদ্ভুত সুন্দর লাগছে লাল জামদানিতে ঝুমকে, একদম লাল কৃষ্ণচূড়া ফুলের মতো। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি। পাখি ডানায় বৃষ্টি রেখে শুনব নীরব আমি। বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে। ও সত্যি সত্যি এতটা আশা করেনি নিঝুমের কাছ থেকে। ধরেই রেখেছিল শাড়ি পরবে না, আরও সারাদিন ঘ্যান ঘ্যান করবে। কিন্তু তার ধারণা পাল্টে দিয়ে ঝুম সত্যিই শাড়ি পরবে, তাও আবার ওর উপহার দেওয়া, এটা বিশ্বাস করতে ওর খানিকটা সময় লেগেছে। ভেতরের খুশিটা চেপে রাখতে পারছিল না অরণ্য। ও যে ভীষণ খুশি হয়েছে সেটা নিঝুম দরজার কাছে দাঁড়িয়েও বেশ বুঝতে পারছিল।
মাকে দিয়ে আগেই অনুমতি নিয়ে রেখেছিল অরণ্য। তাই রুমানাকে আর কিছু বলতে হল না। তবে বেরিয়ে আসার সময় সন্ধ্যার আগেই নিঝুমকে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন তিনি। অরণ্য ওনাকে আশ্বস্ত করল যে নিঝুমকে ও বিকেল 5টার মধ্যে বাসায় পৌঁছে দেবে। গাড়ি শ্যামলী স্কোয়ার পার হয়ে আসলে নিঝুম জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? নির্দিষ্ট করে কিছু ঠিক করিনি। তোমার কোনো পছন্দের জায়গা থাকলে বলো, কিন্তু মানুষের বাসা এড়িয়ে। বিয়ের আগেই ওই প্যারা নিতে চাই না আমি। সংসদ ভবনের সামনে দিয়ে এয়ারপোর্টের দিকে গাড়ি ঘোরাল অরণ্য। অরণ্যর কথায় নিঝুম নিজেও হেসে ফেলল। না, আমারও আত্মীয় স্বজনের বাসায় বেড়ানোর আপাতত কোনো শখ নেই। আর আপনাকে নিয়ে তো নয়ই। মানে? তুমি আমাকে তোমার আত্মীয়দের বাসায় নিতে চাও না? কেন, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যা। ওখানে গেলে আপনি আমার সব পুরানো প্রেমিকদের খোঁজ পেয়ে যাবেন। আপনাকে ওখানে আমি ভুল করেও নিব না। অরণ্য ঘ্যাচ করে গাড়িটা থামালো রাস্তার একপাশে। তোমার প্রাক্তন প্রেমিকরা কি সব তোমার আত্মীয় স্বজনরাই ছিল? খুব দুঃখের বিষয় তো। আমি কোথায় মনে করলাম বাইরের কেউ এসে আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি নায়কের মতো ওদের সামনে দিয়ে দাঁত কেলিয়ে তোমাকে আমার বউ বানাবো। তা নাকি সব ফেলটু মার্কা প্রেমিক তোমার আগেই সারেন্ডার করে বসে আছে। অরণ্যর মুখভাব দেখে হাসি ঠেকিয়ে রাখা কঠিন হয়ে পড়ল নিঝুমের জন্য। শেষ পর্যন্ত খিলখিল করে হেসেই ফেলল ও। ওর রিনরিন হাসির শব্দ তা পাহাড়ের দেয়ালে দেয়ালে ঠোকর খেলে কেমন লাগবে ভাবতেই কেমন মাতাল মাতাল লাগল অরণ্যর। এই মেয়ে পাশে থাকলে ওর মাতাল হতে কিছু লাগবে না। শুধু নিঝুমের হাত দুটোই যথেষ্ট। ওকে শুধু দুহাত দিয়ে জড়িয়ে রাখলেই হবে। গাড়িতে বসে নিঝুম যেসব প্রেমিকের নাম বলল, শুনেই যুদ্ধ করার ইচ্ছা ঘুচে গেল অরণ্যর। কি সব নানু, দাদু, ধুর! এই বুড়োগুলোর সাথে কি যুদ্ধ করবে ও? ওগুলো উল্টো ওর ঘাড়ে বসে খাবে আর ওর বউয়ের হাড় জ্বালাবে। তবে যাই করুক আর তাই করুক, ওর বউয়ের শাড়ির আঁচল ওর ব্যক্তিগত সম্পত্তি। এটা ও কাউকে ভাগ দেবে না। আর ওই বুড়ো দুটো বলে ঝুম যখন ছোট তখন থেকে হাত ধুয়ে ওর ওড়নায় হাত মুছে। কত বড় সাহস! শোনো, তোমার ওই হাকিম নানু আর ওই পটল নাকি পল্টু দাদু, এ দুটোকে বলে দিবা তোমার ওই চা আর মুড়ি মাখা পর্যন্তই এখন থেকে ভাগে জুটবে। এর চেয়ে বেশি চাইলে কিন্তু আমি সত্যি যুদ্ধ শুরু করব। তোমার শাড়ির আঁচলে ওই বুড়ো দুটোর হাত মোছার দিন শেষ। অরণ্য গাম্ভীর্যের সাথে বলল। নিঝুম বাইরের দিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। ভালো এক লোক জুটেছে ওর কপালে। গাড়ি নিয়ে ঠিক কোথায় যে যাচ্ছে ওরা বুঝতে পারছে না নিঝুম। অরণ্য মহামারী আকারের পাগল। কোনো ফাঁকে ওর শাড়ির আঁচলটা নিয়ে ঠিক নিজের হাতে প্যাঁচিয়ে নিয়েছে। গাড়ি নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে থামাতেই নিঝুম হেসে ফেলল। এই বাচ্চা কাচ্চাদের পার্ক আপনার পছন্দ? তা একটু। এখন তোমার মতো 82 বছরের বুড়ি সাথে থাকলে সব মানুষেরই একটু বাচ্চা হতে ইচ্ছে করবে। বাবারে বাবা, বউ নিয়ে ঘুরতে এসেছি না মেয়ের জন্য জামাই দেখতে আসছি বুঝতে পারছি না? একবারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া যে ও একেবারে রসকসহীন। অরণ্যর কথা গা জলে যাবার মতো। তাও আজ রাগ করবে না নিঝুম।
বাসা থেকে আগেই নিজেকে নিজে ওয়াদা করেছে ও। বেচারার জন্মদিনের উপহার। টিকিট কিনে ভিতরে ঢুকতেই দেখে ভিতরে অনেক লোক। নিঝুমের সাগরের পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। নিরিবিলি, যেখানে শুধু একভাবে সাগরের গর্জন আর বাতাসের আর্তনাদ শোনা যায়। এই ভিড় ভাট্টা, চিৎকার চেঁচামেচি ওর খুব অসহ্য লাগে। কিন্তু কি আর করা, কর্তার ইচ্ছায় কর্ম। দু একটা রাইডে চড়ার পরে নিঝুম একটা জায়গায় বসে পড়ল। তোমার কি খুব বিরক্ত লাগছে? অরণ্য ওর হাতে একটা আইসক্রিমের কাপ ধরিয়ে দিল। না তো। কেন? মুখ দেখে বুঝতে পারছি। কিন্তু এখানে আসার কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেটা কেমন? এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো জায়গা। যেহেতু আমরা বিবাহিত না, তাই উন্মুক্ত জায়গায় আমার কাছ থেকে তোমার বিপদ ঘটার কোনো সম্ভাবনাও নেই। নিরিবিলিতে গেল আমারও ভালো লাগত, কিন্তু এই তুমিই তখন আমাকে চিরত্রহীন মনে করতে। অরণ্যর কথায় যুক্তি আছে। কিন্তু অরণ্য যেটা মিন করে বলল তাতে ওর নাক মুখ লাল হয়ে গেল। আপনি তো খুব খারাপ। কি নোংরা কথা চিন্তায় আসে আপনার? নিঝুম একটু কপট রাগ দেখালো। এখন তোমার এরকমই মনে হবে। কিন্তু বিয়ের পরে হাজার বার করে মনে পড়বে যে আমি তোমার কাছ থেকে কোনো অন্যায় সুযোগ নেইনি। তখন আমার প্রতি অজান্তেই তোমার সম্মান বাড়বে। অরণ্য দূরে কি একটা মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল, আমি আপনাকে এমনিই সম্মান করি। তা আর বলতে, তুমি তো সম্মানের চোটে আমাকে তুমিই বল না। এখনো আপনিতেই আটকে আছো। আপনি কি তাতে অসন্তুষ্ট? মোটেই না। তোমার মুখে আপনি শুনলে কেমন যেন নানি দাদির মতো একটা ফ্লেভার লাগে। এটা কোনো সমস্যা না, ভালোই লাগে। কিন্তু তুমি আমার সাথে সহজ না হলে তো বউ আমার প্রেম করে পোষাবে না। সব সময় আমার কাছ থেকে 500 মাইল দূরে দূরে থাকো। 3 বছর এভাবে থাকা তো কঠিন। অরণ্য খুব হতাশার সাথে কথাগুলো বলল। অত্যন্ত উঁচু দরের অভিনয় পারে সে। ভালো অভিনয় করত স্কুল কলেজে থাকতে। ভার্সিটিতে থাকতেও একটা নাটকের গ্রুপের সাথে ছিল। এখন আর পেরে উঠে না। যাক, নিঝুমের সামনে করতে পারলেও লাভ। 3 বছর মানে? আপনি বলার পরে তো আমি এসেছি আপনার সাথে, তারপরও 3 বছর কেন? নিঝুমের মুখ দেখে এবার অরণ্যর বেশ হাসি পেল। নিঝুম বেশ সিরিয়াস ভাবেই প্রশ্নটা করেছে। কেন, তুমিই তো প্রেম করতে চাইলে। নিঝুমের চোখ কোটর থেকে ছিটকে বের হয়ে আসার জোগাড় অরণ্যর কথায়। কি ভয়ঙ্কর মিথ্যুক এই লোক। একদম মিথ্যে বলবেন না। তাহলে কি একেবারে বিয়ে করতে চাও? মুখ টিপে টিপে হাসছে পাজিটা। অরণ্যর শয়তানি এবার বেশ ধরে ফেলল নিঝুম। ইতরামি হচ্ছে না? কিচ্ছু করা লাগবে না। আমি একা একাই বেশ আছি। কাউকে লাগবে না আমার। ওহ, এরকম ফায়ার ব্রিগেড হয়ে যাচ্ছ কেন ঝুমঝুম? এরকম হলে আমি বাঁচব কি করে? আমার তো বউ আর্জেন্ট দরকার। নইলে বিরহের আগুনে পুড়তে পুড়তে ঠিক মরে যাব। সানগ্লাসটা পাঞ্জাবির পকেট থেকে বের করে চোখে দিল অরণ্য। সূর্য আস্তে আস্তে বেশ মাথার উপর চলে এসেছে। নিঝুম একবার দেখেই চোখ সরাল। ওর খুব রাগ হচ্ছে আর খুব লোভ।
অরণ্যকে বেজায় সুন্দর লাগছে। একদম ধবধবে সাদা পাঞ্জাবি ওর ঔজ্জ্বল্যকে যেন আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। না, আমার মতো বউ আপনার দরকার নেই। ঠিক আছে, তাহলে পুতুলকেই বিয়ে করে ফেলি। ও খালি বিয়ে করতে চায়। পুতুল? পুতুলকে? আমাদের জুনিয়র একটা মেয়ে। বাবা মা নিয়ে হাজির হয়েছিল একদিন বাসায়। আমি না ঠেকালে তক্ষুনি বিয়ে হয়ে যায় আর কি। আম্মুর খুব পছন্দ হয়েছিল, একদম পুতুলের মতোই দেখতে। অরণ্য আরো খানিক বাড়িয়ে চাড়িয়ে বলল পুরো ঘটনাটা। নিঝুমের কেন যেন এইবার খুব লাগল। তো করলেন না কেন? বললাম না একদম পুতুলের মতো দেখতে। তো সমস্যাটা কোথায়? একেবারে পুতুলের মতো মেয়ে পাওয়া তো চারটিখানি কথা নয়। আপনার তো সোনার কপাল। নিঝুমের বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল। প্রচণ্ড হিংসায় বুকটা জ্বলে যাচ্ছিল। অরণ্য কেন ওই মেয়েকে পুতুলের মতো বলবে? বহু কষ্টে চোখের পানি আটকাল ও। শুধু পুতুলের মতো দেখতে হলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ওর আচরণও পুতুলের মতো। ওর কথা শুনলে আমার মনে হয় ও ক্লাস 1-এর বাচ্চা। এমনভাবে আন্টি আন্টি করে। অবশ্য তুমি রাজি না হলে হয়তো শেষ পর্যন্ত ওকেই বিয়ে করতাম। পুতুল আসলে আমাকে অনেক পছন্দ করে। অরণ্য বেশ বুঝতে পারছে নিঝুম রাগ হচ্ছে। নাকের মাথা কেমন লাল হয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার সাথে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কিছু একটা লুকোতে চাইছে ওর কাছ থেকে প্রচণ্ডভাবে। সেটা হলো ঈর্ষা। অরণ্য জানে নিঝুম ওকে ভালো না বাসলে আজ ওর দেওয়া এই শাড়ি পরত না। অয়ন কথা না বলায় ওকে অরণ্য ভেবে কষ্ট পেত না। কিন্তু সবসময় মুখে কুলু পেটে থাকবে। একটু তো বলা উচিত তাই না? বললে কি হয় যে অরণ্য তোমাকে ভালোবাসি। আদ্যিকালের বদি বুড়ি কোথাকার। জন্মেও লাভ স্টোরি পড়ে নাই বোধ হয়। এখন একটু হাসি খুশি থাকবে, তা না ওকে দিয়ে যত আজেবাজে বকাচ্ছে। কিন্তু বউটাকে খেপাতে অরণ্যর বেশ লাগে। তা না হলে ওই পুতুলের নাম ওর মাথাতেই থাকে না। ওকে দেখলেই অরণ্যর অসহ্য লাগে। কেমন প্লাস্টিকের মতো লাগে পুতুলকে, ওর ফর্সা রংটা কেমন যেন, মনে হয় ওতে কোনো প্রাণের ছোঁয়া নাই। মন খারাপের রেশটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গোড়াতকে জানে, কিন্তু অরণ্যর কাছে আসা একটা ফোন কল নিঝুমের মনের কোণে নীরবে বাড়তে থাকা অভিমানের হাওয়াই জাহাজটাকে থামিয়ে দিল। ঝুম একটু ভেজাল হল যে। অরণ্যর এমন কথায় নিঝুম একটু হকচকাল। জরুরি কিছু নিশ্চয়ই। না হলে হঠাৎ এমন চিন্তিত সুরে কথা বলাটা বোধহয় এই লোকের স্বভাবজাত না। কোনো সমস্যা? একটু। আমার এক সোর্স ফোন করেছিল। গুলশানে একটা জায়গায় একটু যেতে হবে। জরুরি একটা তথ্য নিতে হবে ওর কাছ থেকে। যাব? ব্যাপারটা খুব জরুরি বউ। নিঝুম আর কথা বাড়াল না, চলুন। আর আমাকে বউ বললে সাবধানে বলবেন। আপনার পুতুল শুনলে মন খারাপ করতে পারে। এই রে, কাজ সেরেছে। খাল কেটে কুমির এনেছে ও। এ জ্বালা এখন সহ্য করতে পারলে হয়। ঝুম আমি আসলে এভাবে তোমার মন খারাপ হচ্ছে। থাক পড়ে নিয়ে নিব। আমাদের জীবনটাই বাজে। জেনে শুনে কেউ এজন্য বিয়ে করতে চায় না। পরিবারকে চাইলেও সময় দেয়া যায় না।
অয়নী ভালো কাজ করেছে। বিদেশে চলে যাবে, ভালো থাকবে। কেন, আপনার পুতুল আছে না? আমার মন খারাপ নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিঝুম আর কথা না বাড়িয়ে হাতের পার্সটা নিয়ে হাঁটতে শুরু করল। আজকের দিনটাও কি আগের দিনের মতো মন খারাপ দিয়ে শেষ হবে? অবশ্য ওই দিন পাইপ বেয়ে উঠার পর নিঝুম যখন কাঁদছিল ওকে ধরে, তখন কি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আশু না থাকলে বোধহয় আবেগের খেলায় একটা চুমু ও খেয়েই ফেলত ঝুমকে। আজ খেপলে কি আছে কপালে কে জানে। গাড়িতে আর তেমন কথা হলো না। এর মাঝেই প্রায় 10 বার কল আসল অরণ্যর কাছে। ওরা যখন ওদের গন্তব্যে পৌঁছে গেল তখন পেটে ইঁদুর নাচানাচি শুরু করে দিয়েছে। কি ভীষণ ক্ষুধা লাগছে। আসলে কথায় কথায় কিছু খাওয়া হয়নি। ঝুম, তুমি গাড়িতে বসে একটু অপেক্ষা কর, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর আমরা খাব। আমি একা বসে থাকব? নিঝুম ভয় পাওয়া গলায় বলল। ওদের গাড়ি নেই। এভাবে গাড়িতে থাকতে ওর কেমন যেন লাগে। 10টা মিনিট। তুমি ভেতর থেকে ভালো করে লক দিয়ে বসো। আমি না আসা পর্যন্ত খুলবা না। অরণ্য বেরিয়ে যেতেই কেমন যেন একটা শুনশান নীরবতা। নিঝুম মোবাইল বের করে অরণ্যর জন্মদিনের ছবি দেখতে লাগল। ওই দিন আশুকে দায়িত্ব দিয়েছিল ছবি তোলার। ও তো দৌড়াদৌড়ি করতে করতেই সময় পাচ্ছিল না। অনেক ছবিই তোলা হয়েছে পুরো অনুষ্ঠানের। বসে বসে ওগুলো দেখতে লাগল ও। ঠেলা দিতেই দরজাটা আস্তে করে খুলে গেল। ভিতরে বেশ ঠান্ডা। সেন্ট্রাল এসি বোধ হয়। অরণ্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সাইফুল এখানেই আসতে বলেছে ওকে। বাসাটা খুব সুন্দর করে গোছান। কিন্তু সাইফুল হঠাৎ এরকম একটা জায়গা কেন আসতে বলল ওকে বুঝতে পারছে না। কেমন একটা অস্বস্তি হচ্ছে ওর। সাধারণত ওরা ফাঁকা জায়গায় দেখা করে খুব কম। রুমের পরিবেশটায় কেমন যেন গণ্ডগোল আছে। কিন্তু সেটা কি অরণ্য ধরতে পারছে না। হঠাৎ ছায়ার মতো কিছু একটা কাচের জানালার উপর পড়ল, তারপর দ্রুত সরে গেল। অরণ্য ষষ্ঠ ইন্দ্রিয় সাথে সাথে সজাগ হয়ে উঠল। এটা কোনো ফাঁদ না তো। সাথে সাথে ওর হাত রিভলভারের কাছে চলে গেল। কিন্তু পাঞ্জাবির পকেটে হাত লাগতেই মনে পড়ল আজও রিভলভার আনেনি। সাথে সাথে পুরো শরীর শক্ত হয়ে গেল ওর। আজ ও ছুটিতে। নিঝুমকে নিয়ে বেরিয়েছে বলে সাথে কিছু রাখেনি। আর সাইফুলকে অবিশ্বাসের কোনো কারণ নেই। ও বেশ নির্ভরযোগ্য আর সৎ ছেলে। অরণ্য ওকে নিজে খানিকটা ট্রেইন করে নিয়েছে। ছেলেটা এতিম। বিয়েও করেনি। কাজেই দুর্বলতার সুযোগ নিয়ে ওকে দিয়ে কিছু করতে পারার কথা না কারো। কিন্তু পরিবেশটা বলে দিচ্ছে কিছু হতে চলেছে। হঠাৎ কেউ একজন চিৎকার দিয়ে উঠল। নিঝুম গাড়িতে বসে আছে মনে হতেই সমস্ত শরীর 1 সেকেন্ডের জন্য স্থবির হয়ে গেল অরণ্যর। পরের মুহূর্তে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসল। মেইন গেটের কাছে গিয়ে ওর মাথা পুরো ফাঁকা হয়ে গেল। দরজাটা বাইরে থেকে লক করা। অরণ্যর বুকের মধ্যে হাতুড়ি পেটা হচ্ছে। নিঝুমের কোনো বিপদ যেন না হয়। ও নিজে মরে যায়, যাক, ঝুমের যেন কিছু না হয়। নিজের বোকামির জন্য যদি নিঝুমের গায়ে তিল পরিমাণ দাগ পড়ে, তাহলে অরণ্যর মরে যাওয়াই ভালো।
দরজার হ্যান্ডেল ধরে টানাটানি করেও কোনোভাবে ওটাকে খোলা গেল না। অরণ্য হাতের কাছে এমন কোনো জিনিসও পেল না যেটা দিয়ে দরজা খোলার কোনো ব্যবস্থা করা যায়। ডুপ্লেক্স বাসাটার ভিতরটা অনেক বড়, অনেকগুলো রুম। পিছনের দিকের রুমগুলো একদম অন্ধকার। অরণ্য বাসার পিছনে দিকে যেয়ে বাইরে বেরোবার কোনো দরজা আছে কিনা খুঁজতে লাগল। না, নেই। ওদিকে নিঝুমের কি অবস্থা আল্লাহই জানেন। সুস্থভাবে অরণ্য এখন আর কিছু ভাবতে পারছে না। এত বড় ভুলটা ও কি করে করল? এটা যে ওর জন্য একটা ফাঁদ তাতে আর কোনো সন্দেহ নাই এখন। নিঝুমকে সাথে নিয়ে বেকুবের মতে ও এখানে আসল কেন? এখন এর কি জবাব দিবে ও নিজেকে? ওদের উদ্দেশ্য কি সেটাও ও বুঝতে পারছে না। ওদের শিকার যদি অরণ্য হয় তাহলে ওকে এখন মেরে ফেলা কোনো বিষয়ই না। সেক্ষেত্রে নিঝুমকে জোরানোর এতে কোনো মানেই নেই। কিন্তু নিঝুমকে নিয়ে ওদের যদি আলাদা কোনো প্ল্যান থাকে তাহলে ঝুমের মুখটা বোধহয় আর ওর দেখা হবে না। সমস্ত শরীর মন একসাথে অসাড় হয়ে আসতে লাগল অরণ্যর। নিঝুমের কিছু হলে ওর বেঁচে থাকার কোনো মানেই হয় না। নিজেকে এত দুর্বল অরণ্যর কোনোদিনই মনে হয়নি। আবারও সামনের রুমটায় আসল ও। প্রতিটা জানালায় মোটা করে গ্রিল বসান। খুব হিসেব করে জায়গাটাকে নির্বাচন করেছে শত্রুপক্ষ। আবারও দোতলায় উঠল। বাথরুমগুলো ভালো করে চেক করে দেখল। ওখানেও ভেন্টিলেটরের সামনে গ্রিল করা। দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে যাওয়ার একটা দরজা পেল ও। কিন্তু দরজায় মোটা একটা তালা ঝুলছে। তবু এটাই এখন শেষ ভরসা। তালাটা কোনোভাবে বাড়ি দিয়ে খোলা যায় কিনা চেষ্টা করতে হবে। শক্ত ধরনের লোহার কিছু পাওয়া যায় কিনা খুঁজতে লাগল ও। আচমকা ফোনের শব্দে টনক নড়ল ওর। তাই তো, ওর কাছে তো ফোন আছে। সাথে সাথে নিঝুমের নাম্বার ডায়াল করল ও। কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। দুশ্চিন্তা যেন আনলিমিটেড প্যাকেজ নিয়ে এসেছে আজ। কান থেকে ফোন সরিয়ে আবারও ডায়াল করল নাম্বারটা। এবারও কেউ ধরল না। তবে হালকাভাবে ফোনের রিংটোনের একটা সুরেলা শব্দ ওর কানে আসতে লাগল। আবারও নিঝুমের নাম্বারে কল করতেই ফোনটা বাজতে লাগল। আর শব্দের উৎস ওর আশেপাশেই কোথাও। দুশ্চিন্তা আর আনন্দ একই সাথে ওর স্নায়ুতে উপর্যুপরি আঘাত করে চলেছে। শেষ পর্যন্ত কোনার একটা ছোট্ট কক্ষে খুঁজে পেল নিঝুমকে। ও কেমন হাত পা ছড়িয়ে পড়ে আছে মেঝেতে। অরণ্য দৌড়ে কাছে গিয়ে ওর শ্বাস চলছে কিনা পরীক্ষা করল। একটু স্তিমিত কিন্তু চলছে। খুব সম্ভবত কোনো চেতনা নাশক দ্রব্য ব্যবহার করা হয়েছে ওকে অজ্ঞান করতে। দ্রুত বাথরুম খুলে পানি এনে নিঝুমের চোখে মুখে ছিটিয়ে দিল অরণ্য। সেই সাথে পার্থকেও ফোন করল। 3 বার রিং হওয়ার পর ধরল পার্থ। পার্থকে সবটা জানাতেই ওকে সতর্ক থাকতে বলল পার্থ। ও এখন নারায়ণগঞ্জে আছে। এখনই অফিসে জানিয়ে দিচ্ছে ও। পার্থকে লোকেশনটা বলে ফোনটা কাটল অরণ্য। কিন্তু এরপরই কেউ একজন ভারী কিছু একটা দিয়ে মাথায় আঘাত করল ওর। নিঝুম চোখ খুলেই আবার বন্ধ করে ফেলল। প্রচণ্ড আলোতে ওর চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চোখ মেলতে চাইলে খুব যন্ত্রণা হচ্ছে। আহ! সাথে সাথে দুহাত দিয়ে কপালটা চেপে ধরল ও। আস্তে আস্তে উঠে বসতে চাইলেই ভারী কোন কিছু চাপ অনুভব করল ওর উপরে।
ভালো করে চোখ খুলে তাকাতেই ওর উপরে এভাবে অরণ্যকে পড়ে থাকতে দেখে ভয় রক্ত পানি হয়ে গেল ওর। এ কি, অরণ্যর গায়ে কাপড় নেই কেন? নিজের দিকে ভালো করে তাকাতেই মাথা ঘুরে উঠল ওর। ওর শাড়িটা হাতখানেক দূরে মেঝেতে পড়ে আছে। ওর পরনে কেবল ব্লাউজ আর পেটিকোট। কিছুই মাথায় ঢুকছে না ওর। অরণ্য কি শেষ পর্যন্ত প্রতারণা করল? দুচোখের পানিতে আশপাশটা ঝাপসা হয়ে আসতে লাগল ওর। দুনিয়াতে কাকে বিশ্বাস করবে ও তাহলে? দুঃখ আর অভিমান যেন পাল্লা দিচ্ছে। না, ও কাঁদবে না। অরণ্য এই কাজ করলে ওকে তার উপযুক্ত শাস্তি পেতে হবে। ওর উত্তর চাই। অরণ্যকে অনেক জোরে জোরে ধাক্কা দিতে লাগল নিঝুম। কিন্তু অরণ্য কোনো সাড়া শব্দই করল না। কলিং বেলেটার শব্দ এত বিশ্রী জানা ছিল না আশুর। একদম জঘন্য। ও নিয়ে তৃতীয়বারের মতো চেয়ার থেকে উঠল। এই বুঝি আপোয়েল। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আপুর ফোনে ফোন দিলে খালি বলছে নট রিচেবল। জিজুকে ফোন দিলে বলছে আশু আমরা একটু পরেই আসছি। ওদিকে মা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু না, এবারও অন্য লোক লন্ড্রি থেকে কাপড় দিতে এসেছে। আশু দরজাটা বন্ধ করে বিড়বিড় করতে আবার পড়ার টেবিলে এসে বসল। নিঝুমের এক ফোঁটা ইচ্ছে হচ্ছে না ওই লোকের সাথে কথা বলার। গাড়ি ওদের বাড়ির গেটের কাছে দাঁড়ানোর সাথে সাথে ও দরজাটা খুলে বের হয়ে গেল। ওর পার্সটাও নিল না। ডোরবেল বাজাতেই আশু এসে দরজা খুলল। আপু এত দেরি করলি কোনো সাহসে? মা কি চিন্তা করছিল? আম্মুর কিন্তু এর মধ্যেই প্রেশার বেড়ে গেছে। মানে? কি আশ্চর্য, মানুষ একদম বললেই সবসময় টাইম মতো পৌঁছাতে পারে, তাই জন্য প্রেশার বাড়াতে হবে? বিয়ে দিলে তো মেয়ে কখন আসবে যাবে খবরও পাবে না। তখন কি করবে? হ্যাঁ, আশ্চর্য, আমি কি করেছি? তুই আমার উপর কেন রাগছিস? কিছু না, সর সামনে থেকে। বলেই নিঝুম আর দাঁড়াল না। সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আশু কিছুই বুঝল না। ও কি এমন বলল যে আপু এত চোটপাট দেখাচ্ছ? কারো ভালো করতে নেই। সব্বাই পচা, শুধু এই বাচ্চা মেয়েটার উপর তেজ দেখায়। হুহ। দরজা বন্ধ করে চেয়ারে বসতে যাবে কি আবার ডোরবেলটা বাজল। এখন আবার কে? আব্বু এত তাড়াতাড়ি বাসায় আসার কথা না। দরজা খুলতেই দেখে অরণ্য নিঝুমের পার্স হাতে দাঁড়িয়ে আছে। আশু নিঝুমের পার্সটা। আন্টি কি খুব রাগ করেছেন? না না, জিজু রাগ করেনি। ওই টেনশন করছিল আর কি। আব্বুকে বলা হয়নি তো। আশু অরণ্যর হাত থেকে ব্যাগটা নিল। আপুর কিছু একটা হয়েছে। ও আসলেই আমি সরি। আমি কি আন্টির সাথে একটু দেখা করব? আসলে সন্ধ্যায় এত জ্যাম পড়ে রাস্তায়। অরণ্য আসলে খুব লজ্জিত। এত দেরি করাটা তো আসলেই অন্যায় হয়েছে। আল্লাহ কি বলছেন আপনি? ছি। আসুন আমার সাথে আসুন। অরণ্য আশুর পিছে পিছে রুমানার রুমের দরজায় গিয়ে দাঁড়াল। আন্টি আসব? রুমানা অরণ্যকে দেখে তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসলেন। ছেলেটাকে দেখে জানে পানি আসল ওনার। সেই কখন আসার কথা। বিয়ের আগে মেয়েকে ছাড়া খুব রিস্কি।
আসলে আসমা না বললে উনি ছাড়তেন না। শাহেদকে না বলেই পারমিশন দিয়েছিলেন। মাগরিবের আজান হয়ে যেতেই কেমন ভয় লাগছিল রুমানার। দিনকাল তো ভালো না। এসো বাবা। আন্টি, আই অ্যাম সরি। না না, শরীর কিছু নেই, কিন্তু বোঝই তো দিনকাল ভালো না। অরণ্য শুধু মাথা নাড়ল। আজকে যা হলো, তারপর কোনো কথাই ওর বলা সাজে না। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ওহ আচ্ছা, তাই না? জি, আমরা একটু ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম, আশুলিয়ায়। অরণ্য পরের অংশটা আর বলার সাহস পেল না। আজকের ঘটনাটা ওকে একদম নাড়িয়ে দিয়েছে আমূলে। নিজেকে এত অসহায় লাগছিল যে নিঝুমের দিকে তাকানোর সাহস হচ্ছিল না। সারা রাস্তায় নিঝুম ওর সাথে কোনো কথাই বলেনি। অরণ্য ওকে জোর করতে পারেনি। এত খারাপ লাগছিল ওর নিজেরই। এত সুন্দরভাবে যে দিনটা শুরু হয়েছিল, তার শেষটা এত খারাপ কেন হলো? ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু বাবা, বিয়ের আগে এত দূরে আর যেও না। বোঝ তো, সবাই ব্যাপারটা একভাবে নেবে না। নিঝুমের বড় ফুপি কিন্তু খুব কঠোর এই সব বিষয়ে। উনি আসলে শুধু তোমার বাবার জন্য অনেক কিছু চুপ করে মেনে নিচ্ছেন বা করছেন। তা না হলে ধর্মীয় অনুশাসন উনি মেনে চলার চেষ্টা করেন। আর তোমরা তো এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হওনি। অরণ্য মাথা নিচু করে চুপ করে বসে রইল। আজকের সব ঘটনার জন্য আসলে একমাত্র ওই দায়ী। কোনো আক্কেলে ও নিঝুমকে নিয়ে ওখানে গিয়েছিল। যতই সিভিল ড্রেসে থাকুক, ও যে এখন আর কখনোই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে না, ভুলে গিয়েছিল ও। তার খেসারত ওর ভালোবাসার মানুষটাকে দিতে হল। নিঝুম তেমন কোনো কথাই আর বলেনি। কেমন একটা ঝিম মরেছিল ঘটনার আকস্মিকতায়। অরণ্য আর ওকে ঘাটায়নি। আসলে ওর নিজের অবস্থাও নিঝুমের থেকে খুব বেশি ভালো না। ঘটনাটা যদি কোনো ক্রমে ওদের পরিবারের কাছে পৌঁছায় তাহলে সর্বনাশ। ভয় গলা শুকিয়ে আসছে অরণ্যর। ওই কথা কানে গেলে ওর সাথে দেখা করা বন্ধ করে দিতে পারে নিঝুমের পরিবার। না না, কোনোভাবেই এই কথা ওদের কানে পৌঁছাতে দেয়া যাবে না। বাবা, আমার কথায় কিছু মনে কর না, কেমন? না না আন্টি, আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন। এই ভুল আর হবে না। আসি। অরণ্য বেরিয়ে যেতেই নিঝুম এসে মায়ের কাছে বসল। কি রে, মুখ অমন করে আছিস কেন? রুমানার প্রশ্নে কান্না আটকে রাখা কঠিন হয়ে পড়ল নিঝুমের জন্য। তাও অনেক কষ্টে চাপিয়ে রাখতে হল। এ কথা কেউ জানলে ওর বাবা মা কাউকে মুখ দেখাতে পারবেন না। নিঝুম জীবনেও ভাবেনি যে ওর কারণে ওর বাবা মায়ের মুখ মানুষের সামনে এভাবে ছোট হবে। মায়ের ঘর থেকে এসে নিজের বালিশে মুখ গুজল। কোনোভাবেই এখন আর চোখের পানিটা আটকে রাখতে পারল না ও। ওর যে কি কষ্ট হচ্ছে, কাউকে বলে বোঝাতে পারবে না ও। অরণ্যকেও না। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না। হঠাৎ করে কারো আঙুলের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল ওর। আশু প্লিজ, যা এখন। আমার কথা বলতে ভালো লাগছে না। ঝুম, আমি অরণ্য। অরণ্যর নাম শুনে এবার লাফ দিয়ে উঠে বসল ও। আপনি? আপনি এখানে কেন এসেছেন? আপনার কি এখনো শিক্ষা হয়নি? আরও কত অপদস্থ করতে চান আমার পরিবারকে? আরও ছোট করবেন আমাকে আর আমার পরিবারকে?
শশস আস্তে। তুমি আগে শান্ত হও, সোনা। আপনি আগে এখান থেকে যান। আপনার নির্বুদ্ধিতার জন্য আজকে লোকে আমার বাবা মা তুলে কথা বলেছে। আপনি আমার জীবনের একটা কুফা। আপনার সাথে দেখা না হলে আমার জীবনটা এরকম লণ্ডভণ্ড হতো না। নিঝুমের কথায় অরণ্য কোণে রিয়্যাক্ট করল না। কিন্তু সত্যি হল, কথাগুলো ওর হৃদয়টাকে এফোর ওফোর করে দিচ্ছিল। কি ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ওর ঝুম ওকে কি করে এই কথাগুলো বলল? ও তো ওর সাথেই ছিল। পরিস্থিতি কতটা খারাপ দিকে মোড় নিয়েছিল সেটা তো ও স্বচক্ষে দেখেছে। কিন্তু ওর উপর তো অভিমানও করতে পারছে না। মেয়েটা আসলে ধাক্কাটা সামলে উঠতে পারেনি এখনো। ওকে সময় দিতে হবে। আমি যাব। কিন্তু তার আগে তুমি কান্না বন্ধ কর। আর যদি না কর তাহলে তুলে নিয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে কোলে তুলে বসে থাকব। অরণ্যর কথায় নিঝুমের রাগ যেন আরও বাড়ল। অথচ অন্যদিন হলে নিঝুম নিশ্চিতভাবে লজ্জা পেত। ঈশ্বর একটু ভালোবাসার উপস্থিতি মানুষের আচরণকে কত পাল্টে দেয়। আচ্ছা আমি যাচ্ছি, প্রমিস। 10 মিনিট একটু বসি। পাইপ বাইতে খুব কষ্ট হয়েছে। তুমি ঘুমাও, আমি একটু পরেই চলে যাব। অরণ্যর কথার পিঠে নিঝুম আর কিছু বলল না। আস্তে করে বালিশে মুখ গুজল। কতক্ষণ ঘুমিয়েছিল বলতে পারবে না নিঝুম। কিন্তু দমকা বাতাসে কাচের জানালাগুলো থরথর করে কাঁপছে আর শো শো করে শব্দ হচ্ছে। শব্দ শুনে তাড়াতাড়ি উঠে বসল ও। অরণ্য। আশপাশটা ভালো করে দেখল ও। ভোর হয়ে এসেছে। অরণ্য যে চেয়ারটায় বসেছিল খালি পড়ে আছে। কখন চলে গেল লোকটা? আকাশে অনেক মেঘ জমেছে। ঝড় আসবে বোধহয়। বাতাস ছেড়েছে জোরে। জানালার গ্লাসগুলো আটকাতে হবে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জানালা আটকে দিতে গিয়ে থমকে গেল ও। অরণ্য ওর সাদা রঙের গেঞ্জির হাতা গোটাতে গোটাতে রাস্তা পার হচ্ছে। তার মানে মাত্রই গেছে। লোকটার জন্য কেমন একটা মিশ্র অনুভূতি হল ওর। সারা রাত ওর পাশে বসেছিল লোকটা। ভাবতেই যেমন কষ্ট হল, কালকের কথা মনে হওয়াতে সেটা আবার মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। কালকে যা হয়েছে নিঝুম জীবনেও সেটা ভুলতে পারবে না। ওই লোক ওর স্বপ্ন ভেঙে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে মন খারাপের মাত্রাটা আরও বাড়ল ওর। অরণ্য। নিঝুম কি ডাকল? অরণ্যর সমস্ত শরীরটা কেমন কেঁপে গেল। আর একটু হলেই পাইপ থেকে হাত ছুটে যেত ওর। একবার মনে হলো উপরে উঠে দেখে আসে, কিন্তু পরক্ষণেই চিন্তাটা বাতিল করল। এমনিতেই ওর উপর ক্ষেপে আছে। রাস্তা পার হয়ে ঝুমের জানালার দিকে তাকাতেই দেখে জানালার গ্লাসগুলো আটকানো। কে আটকালো? ঝুম? নাকি আন্টি? মনটা কেন যেন খারাপ হয়ে গেল। জানালাটা বন্ধ দেখে মনে হচ্ছে ঝুম ওর মুখটা দেখতে চায় না বলে জানালাটা বন্ধ করে দিয়েছে। না হয়তো ঝড় আসছে বলে আন্টি বন্ধ করে দিয়েছে। কি রে নিঝুম? কাল বলে অরণ্য তোকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে গিয়েছিল? রুমনার মুখে ফ্যান্টাসি কিংডমের নাম শুনে মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল ওর। পুরোটা জেনে যায়নি তো মা? কি রে? হ্যাঁ মানে হ্যাঁ, ওই আর কি। সব রাইডে উঠেছিলি বুঝি তোরা? দুপুরে খেলি কোথায়? ওর ভেতরেই বুঝি?
উমম ও হ্যাঁ হ্যাঁ, ওর ভেতরেই খেলাম। ওরা বাইরের খাবার তো অ্যালাউ করে না মা। হ্যাঁ, আমিও তাই শুনেছি। আচ্ছা, অরণ্যদের বাসায় যাওয়ার ডেটটা এ সপ্তাহেই রাখলাম। গত সপ্তাহে তো তোর মেজো ফুপির জন্য পারলাম না। পরশু ওদের বাসায় যাওয়ার ডেটটা রাখলাম। মনসুর ভাইও পরশু ফ্রি আছেন। কি বলিস? হুমম। এই কি উমম হুমম করছিস? কি হয়েছে তোর? কিছু না মা। কিন্তু আহা রুমানা, কি ওর পেছনে লেগেছ? বড় হয়েছে, এখন ওর পিছনে সবসময় এত লেগে থাকার দরকার কি? শাহেদ এসো নিঝুমের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। মেয়ে বড় হয়ে গেল। শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। কলিজা ফেটে যেতে চায়। কিন্তু কি আর করা? প্রজাপতি এখন পূর্ণ রূপ পেয়েছে, উড়তে তাকে দিতেই হবে। মাথায় বাবার হাতের ছোঁয়া পেয়ে কান্নার বাঁধটা ভেঙে গেল নিঝুমের। কিছুতেই আটকে রাখতে পারল না নিজেকে। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল ও। কি রে মা? এই নিঝু, মামনি, কাঁদছিস কেন? শাহেদ বুঝতে পারছেন না হঠাৎ মেয়ের কি হল। রুমানা তাড়াতাড়ি এসে ধরলেন নিঝুমকে। কি ব্যাপার? নিঝুম, কি হয়েছে? ও বাবা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তোমাদের ছেড়ে কি করে থাকব? আমি কিছুতেই অন্য বাসায় গিয়ে থাকতে পারব না। নিঝুমের কথায় শাহেদ আর রুমানা দুজনেরই মন খারাপ হল। নিঝুম ওদের বড় সন্তান। ওর উপর ওদের দুজনেরই টানটা একটু বেশি। ওর কান্না দেখে ওদের চোখেও পানি এসে গেল। আসমা আজকাল খুব ব্যস্ত দিন কাটাচ্ছেন। অরণ্যর বিয়ের জন্য গয়না রেডি করাতে হচ্ছে। নিঝুমকে ফোন দিয়ে রেডি থাকতে বললেন। ওর হাতের মাপটা দিতে হবে চুড়ির জন্য। হাঁটতে হাঁটতে অয়নের রুমের দরজাটায় একটু ধাক্কা দিলেন তিনি। ছেলেটা আজও মশারি টাঙায়নি। কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। সুযোগ পেলেই ছেলেটা এই কাজ করে। দরজাটা টেনে দিয়ে এবার অরণ্যর রুমে টোকা দিলেন। আসলে অভ্যাস করছেন। এরপর ছেলে বউ আসলে যেন সমস্যা না হয়। অরণ্য একটু অবাক হল, ওর দরজায় টোকা দিচ্ছে কে? গলাটা একটু চড়িয়ে জিজ্ঞেস করল। কে? ওরু আমি। আম্মু? এসো। দরজা তো খোলা। দরজার পাল্লাটা সরাতেই আসমার চোখটা জুড়িয়ে গেল। কি সুন্দর লাগছে অরণ্যকে। ইউনিফর্মে দেখলে আসলে নিজের পেটের ছেলেকেও কেমন যেন আলাদা লাগে। কেমন একটা অনুভূতি যেন। কিছু বলবা? চুলটা ব্রাশ করে নিল অরণ্য। হুম। কি? বলছি নিঝুমদেরকে নিয়ে তোর নানা বাড়িতে যাই চল দুদিনের জন্য। অনেকদিন যাওয়া হয় না। মায়ের এমন প্রস্তাবে কি বলবে অরণ্য খুঁজে পেল না। ঝুমকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া মানে তো ওর জন্য আকাশের চাঁদ হাতে পাওয়া। কিন্তু ঝুমকি যেতে রাজি হবে? ওকে ভালো করে বোঝানোর টাইম পেত তাহলে। আমার মনে হয় এ বিষয়ে তুমি আর বাবাই কথা বল আঙ্কেল আর আন্টির সাথে। যাওয়া ফাইনাল হলে বলো, আমি অফিস থেকে ছুটি নিয়ে নিব। আচ্ছা। আমি এখন তাহলে যাই, তোমার বউয়ের চুড়ির মাপ দিতে যাব। অয়নকে সাথে নিও। গয়নার দোকানে এমনি যাওয়া ঠিক না। হ্যাঁ, ঠিক আছে। আসমা বের হয়ে যাচ্ছিলেন।
আম্মু। কি? একটা নাকফুল দেখত। বলেই অরণ্য টেবিলের উপরে রাখা রিস্টওয়াচটা খুঁজতে লাগল। আসমা ছেলের এরকম আচরণ দেখে হেসে ফেললেন। অরণ্য লজ্জা পাচ্ছে। আচ্ছা, কিন্তু তোর বউ যদি হীরার নাকফুল পছন্দ করে? সে রকম হলে আমি খুশি হতাম আম্মু। ও করবে না, তাই তোমাকে বললাম। না হলে আমিই সাথে নিয়ে কিনে দিতাম। কিন্তু আমার সাথে অযথা তর্ক করবে। আচ্ছা বাবা, আচ্ছা। আসমা হেসে ফেললেন। ছেলে তার একেবারে ধরাশায়ী নিঝুমের প্রেমে। ভালো, ওদের ভালোবাসাটা 1000 বছর বেঁচে থাক। দুপুরেও চুপচাপ বিছানায় শুয়েছিল নিঝুম। কিছুই ভালো লাগছে না। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে ওর। কোনো কিছু এভাবে বাবা মায়ের কাছে গোপন করা ওর জন্য এই প্রথম। এটা তো কোনো ছোটখাটো বিষয় নয়। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছে, কোনোভাবে যেন এই কথা আব্বু আম্মুর কানে না আসে। তাহলে ওনারা হয়তো জীবনে আর ওর মুখ দেখবে না। ব্রি। ফোনটা বেজে উঠতেই ভাইব্রেশনে রাখা মোবাইলটা ছুঁড়ে মারতে ইচ্ছে হল নিঝুমের। আজ খুব অসহ্য লাগছে ওর। ফোনটা হাতে নিতেই দেখে অদিয়ার ফোন। হ্যালো। হ্যাঁ, নিঝু। বল। শুনছি। এক্ষুনি একটু হলে আসতে পারবি? মানে? মানে স্যাড নিউজ আছে। আমাদের নরিন আছে না? ও প্রেগন্যান্ট আর ওর বয়ফ্রেন্ড এখন ওর ফোন ধরছে না। তার মধ্যে ওর ফ্যামিলি ওর বিয়েও ঠিক করে ফেলেছে অন্য এক ছেলের সাথে। নরিন পাগলের মতো করছে, তুই পারলে আয়। নিঝুমের মনে হল দুনিয়া ওর চোখের সামনে দুলছে। প্রায় 24 ঘন্টা পরে ওর হঠাৎ অরণ্যকে খুব দেখতে ইচ্ছে হল। নওরিন আর রাসেলের সম্পর্কটা প্রায় 3 বছরের। ওরা সবাই মোটামুটি ওদের বিষয়টা জানে। সেই ছেলে এতদিন পর নওরিনকে ধোঁকা দিল। কাউকেই তো বিশ্বাস করার উপায় নেই। মোবাইলের স্ক্রিনটা আনলক করতেই কোনায় মিসকল চোখে পড়ল ওর। অনেকগুলো, তার বেশিরভাগই অরণ্য আর আসমা আন্টির। হায় হায়, আন্টির সাথে 11টার দিকে জুয়েলারিতে যাওয়ার কথা ছিল। এখন? ও তো একদমই ভুলে গিয়েছিল। নিঝুম লজ্জাসমের মাথা খেয়ে অরণ্যকেই ফোন দিল। হ্যালো। আমি নিঝুম। জি বলুন, আপনার কি সমস্যা? জি। মানে আমি এখন ডিউটিতে আছি আর কোনো সমস্যা ছাড়া তো আমাদের কাছে কেউ ফোন করে না। তাই বলছিলাম আর কি। আই অ্যাম সরি। হুমম। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হুমম। তো আন্টির সাথে জুয়েলারিতে? হুমম। কি শুধু রোবটের মতো হুমম হমম করছেন? তো কি করব? আমি বললাম না আমি সরি। ওকে শুনলাম সরি, এখন কি করব? নিঝুম এবার ভারী অস্বস্তিতে পড়ল। এই লোক এখন খালি এই করবে। ওর কথাগুলো নিয়ে প্যাঁচাবে। বলছি কি একটু আসতে পারবেন বাসায়? এখন? এখন ডিউটি রেখে কি করে আসব? ওসব আমি জানি না, এখনই আসতে হবে। উমম, তাহলে এক কাজ কর। তুমি এখন আম্মুর সাথে জুয়েলারিতে যাও। কাজ শেষ করে আমাদের বাসায় চলে আসো। আমি বাসায় আসছি। আপনার কি মাথা খারাপ? আমি আপনার বাসায় কি করে যাব?
গাড়িতে অয়ন আর আম্মু এসে তোমাকে নিয়ে যাবে। সে হলো, কিন্তু আমি আন্টিকে কি করে বলবো যে আমি আপনার বাসায় যাব? বেহায়া ভাববে না আমাকে? মুখ দিয়ে বলবে। তা বেহায়া একটু ভাবতেই পারে। ভাবলে ভাববে। ধ্যাত। নিঝুমের কথায় এবার হো হো করে হেসে ফেলল অরণ্য। আচ্ছা আমি বলে দিচ্ছি, তা পুরোটা বলবো না অর্ধেক? মানে? কিছু না, তুমি রেডি হও, আমি আসছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমাদের বাসায়। আর আম্মুর সাথে কাল অবশ্যই যেও জুয়েলারিতে। না হলে খুব কষ্ট পাবে। পরশু বোধহয় তোমাদের সবার দাওয়াত আমাদের বাসায়। হুমম, শুনেছি। ফোনটা কেটে দিয়ে চুপ করে কিছুক্ষণ বসে রইল নিঝুম। হঠাৎ কেন যেন অরণ্যর আমাদের আর তোমাদের কথাটায় খুব কষ্ট হলো ওর। নওরিনকে ওর বয়ফ্রেন্ড রাসেলের বাসায় নিয়ে গিয়ে ওর বাবা মায়ের সামনে সব স্বীকার করিয়ে কাজী ডেকে বিয়ের কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা বাজল ওদের। অদিয়া যখন বারবার অরণ্যকে ধন্যবাদ দিচ্ছিল, তখন চোখ দুটো ভিজে আসছিল নিঝুমের বারবার। এই ভেবে কেন যেন খুব আনন্দ হচ্ছিল যে এই লোকটা ওর, শুধুই ওর। কাল থেকে বুকের উপর চেপে বসা অশান্তির পাহাড়টা যে কখন আস্তে করে নতুন করে ধেয়ে আসা কালো মেঘ দেখে ভেসে গেছে, বুঝতে পারেনি ও। কিন্তু এতটা সময় অরণ্যকে ও খুব মনোযোগ দিয়ে দেখেছে। ওর জন্য এতটা করবে লোকটা ভাবেনি ও। ওর এক কথায় অরণ্য চলে এসেছে, ওর এক কথায় চেনা নেই জানা নেই নওরিনকে নিয়ে বিয়ে দিয়ে এখন ওর পাশে দাঁড়িয়ে আছে। এই লোকটা কাল অত বড় বিপদে না পড়লে নিশ্চয়ই ওই কাজে রাজি হতো না। মনে মনে অরণ্যকে ক্ষমা করে দিল নিঝুম। সত্যি সত্যি রাসেলকে ভালো করে বুঝিয়ে কি যেন বলল অরণ্য। রাসেল মাথা নিচু করে মাথা নাড়ল শুধু। বাসায় আসতে আসতে 10টার বেশি বাজল ওদের। অরণ্য আসতে চেয়েছিল, কিন্তু নিঝুম মানা করল। আপনি এখন বাসায় যান। অদিয়া মাকে ফোন করে সব বুঝিয়ে বলেছে। মা জানে। ওকে বাই। নিঝুম ভিতরে যেতেই অরণ্য হাঁটতে শুরু করল। আজ গাড়ি নেই ওর সাথে। নিঝুম, এগুলো কি শুনলাম? তোর বান্ধবীগুলোর সব কি অবস্থা? ফুপির কথায় নিঝুমের অবস্থা বেহাল। ফুপি ও খারাপ নয়। ও ছেলেটাকে ভালোবাসত। নিঝুম বোঝানোর চেষ্টা করে হাল ছেড়ে দিল। মারে, সেজন্যই তো বিয়ের আগে ভালোবাসতেই নিষেধ করা হয়েছে। ফুপি আমাকে কেন বলছ? আমি তো কিছু করিনি। কিন্তু তোর বান্ধবী তো করেছে। তোর এরকম বান্ধবী আছে শুনলে ছেলেপক্ষ যদি পিছিয়ে যায়? নিঝুম আর কথা বাড়াল না। আর ছেলেপক্ষ? ওর শরীরে আর কুলোচ্ছে না। ও কথা বলতে থাকলে ফুপি কথা বলতেই থাকবে। নওরিন যে ঠিক কাজ করেনি সেটা ওর চেয়ে আর ভালো এই মুহূর্তে কে জানে। কিন্তু ও তো আর নওরিনের অভিভাবক নয়। উপরে এসে কাপড় পাল্টে চুল আঁচড়াতে বসল ও। সারাদিনের দৌড়াদৌড়িতে খুব খারাপ অবস্থা ওর চুলগুলোর। নিচে নেমে আস্তে করে খেয়েই আবার উপরে আসল ও। অরণ্যকে ধন্যবাদ দেওয়ার জন্য একটা ফোন করতে হবে। ঘরে ঢুকে হাসি হাসি মুখে দরজাটা লাগিয়ে দিতেই ভয়ে হার্ট অ্যাটাক হচ্ছিল ওর। জানালার ফ্রেমে লম্বা করে একটা ভূত বসে আছে। আপনি কখন এলেন? এই তো মাত্র। যাওয়ার কিছু পাচ্ছিলাম না, তাই ভাবলাম বউ যখন আছে শ্বশুরবাড়ি ফিরে যাই।
খুব খারাপ একটা স্বভাব আপনার। নিঝুম এবার একটু হাসল। অরণ্যর মনে হল বুক থেকে অপরাধের পাহাড় কিছুটা হালকা হল। কাল মেয়েটা ওর কারণে সারাদিন অনেক কষ্ট পেয়েছে। কি করব, বউকে না দেখে থাকতে পারছি না তো। বউ কথাটা এবার খুব আলোড়ন তুলল নিঝুমের বুকের ভেতরে। বউ সত্যি বউ। কথা বলতে বলতে অরণ্য কখন যে একদম ওর কাছে এসে দাঁড়িয়েছে, বোঝার আগেই ওর বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল নিঝুম। অরণ্য, না, এই প্লিজ ছাড়েন। ঝুম প্লিজ, আজকে জোড়ায় ধরতে দাও। কিন্তু কেউ যদি দেখে ফেলে? তো দেখবে, আমি আমার বউকে আদর করলে যদি লোকের দেখতে ভালো লাগে, তো দেখবে। অরণ্য, না প্লিজ। অরণ্য এবার সত্যি রাগল। যা ছোব না। ও যে নিঝুমের বিছানায় গিয়ে বসে পড়ল। থ্যাংক ইউ। নিঝুম মিষ্টি করে হাসল। লাগবে না। জুতো মেরে এখন গরু দান। লাগবে না অমন থ্যাংক ইউ। অমন থ্যাংক ইউ আমি নেই না। আমি কিন্তু সিরিয়াস ভাবেই আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি। কেন দিচ্ছ? আমি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছি? লাগবে না তোমার থ্যাংক ইউ। আমি যাচ্ছি। অরণ্য উঠে জানালার কাছে যেতেই নিঝুম ভয় পেল। সত্যি ওই লোক চলে যাবে নাকি এত রাতে? সত্যি কি রাগ করল? গাড়ি তো নেই সাথে। অরণ্য জানালার পাল্লা খুলে পা বের করতে যাবে তার আগেই নিঝুম যে ওকে পাশ থেকে জড়িয়ে ধরল। প্লিজ, আমার ভুল হয়েছে, প্লিজ। ছাড় আমাকে, যাও, আমি খারাপ মানুষ। আমার কাছে আসার দরকার নাই। আমি কেউ না তোমার। না প্লিজ, আমি সরি, অনেকগুলা সরি। হাত ছাড় নিঝুম। না, আগে ঝুম বল। বললে কি দিবা? এই তো জোড়ায় ধরছি। আবার এত কিছু কেন লাগবে? ধরছ কেন? আমি পরপুরুষ, ছাড়ো। বললেই হলো। কি বললেই হলো? আপনি পরপুরুষ। তা নয়তো কি? নিঝুম এবার খুব জোরে আঁকড়ে ধরল অরণ্যকে। চোখ বন্ধ করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার বিয়ে করা বর। চলবে।